এই দীপু দাসের জন্য ইন্ডিয়া যত সোচ্চার হলো, ইন্ডিয়া তো আমার হাদির জন্য সোচ্চার হলো না। ইন্ডিয়াতে আজ পর্যন্ত স্টেটমেন্ট দিল না হাদির খুনিকে কেন জায়গা দিচ্ছে, হুইচ ইজ অ্যাপারেন্টলি আপনি টেরোরিজমকে কি করতেছেন, ইনকারেজ করতেছেন, এক্সট্রিমিজমকে ইনকারেজ করতেছেন। আমার এখানে মানুষকে খুন করে ইন্ডিয়া চলে যাবে আর আপনি তাকে জায়গা দিবেন? এটা কি ধরনের মানবতা? আবার আজকে দেখলাম যে এটা পত্রিকায় আসলো যে পরিকল্পনাকারী তিনি আবার বাংলাদেশে আসছেন, বিয়ে করছেন, আবার চলে গেছেন। তো আমাদের ওই কথা বলতে তার মানেটা কি? ইন্ডিয়ানের দ্বিচারিতা, সে এগুলো ইউজই করে হচ্ছে তার কি জন্য? সে মোদি 16 ডিসেম্বর কেন টুইট দিল এটা তার বিজয় দিবস? তার মানে আমাদের দেশে স্টেবিলিটি, ভাই যেটা বলছে আমরা ন্যায্যতা চাই। ভারতের মানুষের সাথে আমাদের কোন রকম কোনো বিপদ নাই। দেখেন 36 জুলাই নিয়ে কলকাতায় সমস্ত অভিনেত্রীরা নামেনি, মিছিল করেনি হাদির জন্য। খোদ ইন্ডিয়াতে ওই যে এমপি সাহেব, ওনার নাম কি, মুসলমান এমপি ব্যারিস্টার সাহেব, উনিও তো বিচার চাইছে। তো কথা হচ্ছে দ্বিচারিতা ইন্ডিয়ার একটা স্বভাব, এই দ্বিচারিতা থেকে সরে আসতে হবে। এবং এই জন্য আমি খালেদা জিয়ার একটা কথা বলতেছি, কোট করে বলতেছি, আমার দেশের স্বার্থ আগে। এই স্বার্থের পরিপন্থী যদি কেউ কোনো কিছু করে, সে ইন্ডিয়া কেন, পাকিস্তান কেন, আর আমেরিকান কেন, সে আমার শত্রু। আমাদের কথাটাও তাই। আমরা ইন্ডিয়ার সাথে কোনোদিন, মানে সাউথ ব্লকের সাথে আমরা কোনোদিন কোনো বিষয়ে কি করতে চাবো না, কোন রকম বাক বিতন্ডে। কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ করতে, তারা আমাদের প্রভু না। তারা আমাদেরকে ভাবছে দিস, আমাদের যে স্বাধীনতা তাদের গিফটেড, এই ধারণাটাই ভুল। আমার লক্ষ্য মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে। এবার আসেন, মব বলে একটা সংস্কৃতি তৈরি করতে চাচ্ছেন যারা, তার আগে একটু মনে করায় দিই, ডেলি স্টার রুহুল আমিন ভাইকে যখন, একটা ক্যান্সারের লোক, তাকে যখন জেলখানায় একটি ভুয়া মামলা দিয়ে মৃত্যুর কোলে ঢলে দিল, সেদিন তো ডেলি স্টার কিছু বলেননি। যেদিন একজন জাজ সাহেব নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলল এবং যে বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করে দিল, সেদিন তো বলেননি। যেদিন কনক সারোয়ার খালি জনাব তারেক রহমানের কি একটা বক্তব্য লাইভ প্রচার করার জন্য তাকে দেশ থেকে চলে যেতে হলো, তার বোনকে জঙ্গি বানায় আপনি কি করলে দিলেন, কারাগারে রাখলেন, এ নিয়ে তো আজ পর্যন্ত ডেলি স্টাররা টুটা করে না। সো ডেলি স্টাররা ভারতীয় আধিপত্যবাদকে দেশে কি করতে চায়, স্ট্যাবলিশ করতে চায়, এবং সেটার বিরুদ্ধে আমাদের এই যে আজকের এই কথাটা, এটাও একটা প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ করতেই হবে। এদেশে এই সুশীলের নামে তারা যে ন্যারেটিভ, ফ্যাসিজমের ন্যারেটিভ কায়েম করতে চায়, তারা ইসলাম বিদ্বেষী যে মনোভাবটা প্রকাশ করতে চায়। এবং আমি ঠাকুর ভাইকে জিজ্ঞাসা করি, ডেলি স্টারের জন্য এতগুলো লোককে আপনি অ্যারেস্ট করলেন, আপনি হাদিরিয়াকে কেন অ্যারেস্ট করতে পারলেন না? আপনি ওই দীপু চন্দ্র দাসের জন্য এত লোককে অ্যারেস্ট করলেন, আমার হাদির জন্য আপনি পারলেন না কেমন করে? লোক এসে খুন করে চলে গেল। আমি তো ওই কথা বললাম, সুরভি যে কথাটা বলছে, জেলে যদি ওই মেয়েটা থেকে থাকে সত্যি, তাহলে গুম করলো, আর এত বড় সাহস হলো কিভাবে? আসিফ নজরুল সাহেব, আপনি একটু নিজেকে জবাব দেন। আপনি কিভাবে এখন ওই যে একটাই উদাহরণ আপনার কাছে চাই, অনেক কথা তো বলি, আপনি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? আপনি বলতেছেন কি চায়, অন্য কি জুডিশিয়ারি জামিন করে দিছে, জুডিশিয়ারির উপরে দয়া করে বন্দুক রেখেন না। রেফাত সাহেব এদেশে এক এবং অন্যতম। আজকে যে জুবাইর রহমান চৌধুরী, এ সম্পর্কে যদি আপনি জানেন, এনার মতো সৎ মানুষ আমি আমার জীবদ্দশায় দেখিনি। যে এইগুলোকে আপনি প্রশাসনে এরকম আঙ্গুল দিতে পারেন না। আপনার নিচের জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি, তো আপনি তো সুপ্রিম কোর্টকে স্বাধীনতার কেবল বিল আনছেন, লোয়ার জুডিশিয়ারি চলে আপনার মন্ত্রণালয়ের কথায়, ওখানে কিভাবে জামিন হয়? এর জব দিতে কে করবে? আপনি করবেন। আপনি যদি জব দিতে করতে না পারেন, আপনি এই পদ থেকে চলে যেতেন, আপনি গালি খাচ্ছেন, তাহলে চলে গেলেন না কেন? তার মানে ওখানে উনি তো বলছে যে তিনজন নাকি উপদেষ্টা পদত্যাগ করার কথা ছিল। তাহলে আপনি করেন না কেন? আপনি পদত্যাগপত্র জমা দেন কেন? আমাদের জমা দিল না উপদেষ্টা, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন উনি দিলেন না, উপদেষ্টা না তো, উনি হচ্ছে ছিলেন, উনি দিলেন না, দিয়ে চলে গেলেন না। আপনি উপদেশ দেন না, আপনি দেখি না সরকার কি করে, আপনি তো দেননি ভাই, তাহলে নিশ্চয় ওখানে মধু আছে। তারপরে আমার ভাই একটা কথা বললেন, শোনেন, নিকাব আর হেজাব, আমরা ইসলাম সম্পর্কে তত অনেক কিছু জানি না, সেই জন্য শোনেন, কোরআন এবং ইয়াতে আব্রু ঢাকার কথা বলা আছে, হানাফি মাযহাবে বলা আছে হেজাব পরার কথা। আর হানাফি মাযহাবে
হাম্বলিতে বলা আছে নিকাব, হাত মোজা, পা মোজা সব অংশ ঢাকার কথা। এটা হচ্ছে তার মাযহাব। আর মানুষ এটা তার নিতান্তই একান্তই পরিচয়। আমি যদি আমার ভোটার আইডি কার্ড দেখাই, আমি যদি আর আইডি কার্ডটা দেখাই, ইজ ইট নট সাফিসিয়েন্ট টু আইডেন্টিফাই মি? আমাকে কেন নিকাব খুলে দেখাতে হবে ওই জায়গাতে? আমি যদি বলি না ভাই আমার নিকাবটা দেখেন না, এটা দেখেন। আমার পাশে তো আরো দুটা মেয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে এই মেয়েটার ওই মেয়েটা এক কিনা। যাই, এগুলো নিয়ে কথা বলে আর শরিয়ার এটা কথা নিয়ে বলবো। অনেক কনফিউশন আছে। এই যে ছেলে চলে মানে ইয়ে পরে ছেলে ঢুকলো বা আপনাকে আরো একটা জিনিস বলি, আপনি কার্ড দেখালো, আপনি কিভাবে বুঝবেন? না বোন, আপনি তো এয়ারপোর্টে যান, কি ইংল্যান্ডের এয়ারপোর্টেও কি মেয়েদেরকে দেখতে গেলে পাশে নিয়ে যান না? পাশে নিয়ে এবং মেয়ে পুলিশই তো দেখবে, তাই না? আপনি এখানে মেয়ে পুলিশকে নিয়ে পাশে যায়, মেয়ে পুলিশ দেখে আসলে কি সমস্যা? ওখানে ছেলে পুলিশ কি জন্য আপনার নিকাব খুলে দেখতে যাবে? এটা তো ইট ইজ দ্য গ্রস ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। কেন ছেলে পুলিশ দেখতে চাইবে? এই ছেলে পুলিশ রাত 2টার সময় কি জন্য সুরভিকে তুলে নিয়ে গেল? দুইটা মেয়ে ছিল, তাকে কোন কাস্টডিতে আপনি রাখছেন? মেয়েটাকে পিঠের মধ্যে মেরে কিছু রাখেনি, আওয়ামী লীগের সাথে আপনি রাখলেন। ও এর জবাবদিহিতা করতে হবে না? না, এবার আসেন আপনারা বলছেন শরিয়া আইন। ভাই শরিয়া আইন আমিরে জামাত বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে এদেশে ইসলামী কায়েম করা হবে, এবং ইসলাম নিয়ে ভয় ভীতি ছড়ানোর কিছু নাই। কারণ আমাদের দেখেনি মোহামেডান ল দিয়ে আমাদের জমি জমা সবকিছু ভাগ হয়। আমাদের এই যে ভাই আমরা মরে যাব, আমাদের সন্তানরা জমি জমা পাবে কি দিয়ে? মোহামেডান ল দিয়ে। ফ্যামিলি অ্যাক্ট, সেটা হচ্ছে কিসের আন্ডারে? ইসলামিক ল এর আন্ডারে। কোন জায়গাতে ইসলামিক লটা নাই? সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেমে। আর আপনি যেটা বললেন একটু আগে বোন, শোনেন, 26 লাখ লোক যদি ইন্ডিয়ান এখানে কাজ করে, আমি ফ্যামিলি ভাতা দিব, বেকার ভাতা দিব, আর 26 লাখ লোকে ওই লোকগুলো চলে গেলে তো আমার লোকগুলো চাকরি পায়। হ্যাঁ, যদি স্পেশালিস্ট কেউ হয় তাই আলাদা কথা। 26 লাখ স্পেশালিস্ট লোকটা আছে আবার বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে। আপনি 15 বছরে বিল্ড আপ করতে পারেননি? আপনি একটা জিনিস বলেন, আপনি একটা সিনেমা তৈরি করার জন্য যত টাকা খরচ করলেন, সেই টাকা দিয়ে বাংলাদেশে কতগুলো সেতু তৈরি করা যেত, কতগুলো যুদ্ধ বিমান কেনা যেত। আপনি একটা সিনেমা তৈরি করার জন্য রাষ্ট্রের পাবলিক ফান্ড খরচ করলেন কেন ভাই? ও এটা নিয়ে কোনো কথা নেই। আপনি এনসিপির কথা বলছেন যে 30টা না 10টা, শোনেন, এই 10টা এটা একটা রিউমার। এটা কি জন্য? জোট ভাঙার জন্য। এনসিপি যদি 10টায় পাইতো, এনসিপি অত বোকা না। আর আপনাকে একটা আগেও এক জায়গায় বলছি যে শোনেন, জোট যখন করা হবে, যেখানে যে জিতবে সেটা বিটুইন তাদের ব্যাপার। এটা নিয়ে আমার আপনার এত চিন্তা করার কি আছে? এনসিপি খুশি হলে থাকবে, না তো খুশি হলে চলে যাবে। ও 10টা দেখ আর 2টা দেখ আর 30টা দেখ। এখানে দুইটা জিনিস বলা হচ্ছে। অলরেডি তাদের নারীরা চলে গেছে কেন? না, জোটের কথা আপনাকে আগে বলি, 30টার আগেই বাংলাদেশ জামাত ইসলাম নারী একটাকেও দেয়নি, কারণ এই এনসিপির 20টা মেয়ে দেওয়ার কথা ছিল। এই যে 6 জন মেয়ে চলে গেছে, তারা কি বলছে? প্রথমে দেখেন তার সিট নিয়ে কোনো কথা বলছে? আমরা তো জামাতে ইসলাম 30টা সিট বলেনি অমুক অমুক আসনে, 30টা দিলাম, তুমি যেখানে যেখানে বলবো আমি প্রার্থিতা প্রত্যাহার করবো। ডক্টর মিতু ঝিনাইদা বলছে ঝালকাঠি থেকে দাঁড়ায়নি, প্রায় 5-6টা মেয়ে তো এনসিপির দাঁড়াইছে। তাহলে কেউ যদি ভাবে খালি আজকে 5-6টা মেয়ের কথা, কেন এর আগে এনসিপি থেকে চলে যায়নি মানুষ, পরে যাচ্ছে না? সো এটা কোনো কথা না। জামাতের জন্য চলে গেছে মানে জামাতের সাথে জোট করার কারণে তো তার তো সে স্বাধীনতা থাকবেই, এবং আপনি সেই স্বাধীনতাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনাকে যদি ধরে নেন, আমি আজকে আছি, আমি এই প্রায় দিনই বলি যে আমি জামাত ইসলামকে সমর্থন করি। তাই বলে জামাত ইসলাম কোনো খারাপ কাজ করলে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। প্রথমে শুরুই করলাম তো ভাইয়ের কথা দিয়ে যে আমি এটাকে সমর্থন করি না, যেটা চাঁপাইনবাবগঞ্জ বা বিভিন্ন জায়গায় হচ্ছে। সবসময় মনে রাখতে হবে যে আমরা একজন আর একজনের ভাই, এবং আমরা সঠিকভাবে গাইডলাইন দিব, একজন আর একজনের মিরর স্বরূপ। এবং আমরা মুসলমানরা কি ভাবি যে আমার ভুল শুধরায় দেওয়াটাই হচ্ছে আর এক ভাইয়ের একান্তই কর্তব্য। কিন্তু সেই ভুলটা শুধরায় দেবো কি মাইক নিয়ে এসে ডেকে, না তার কানে কানে বলবো ভাই এটা ভুল হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর লাস্টে আপনি যেটা বললেন যে আসিফ নজরুল সাহেবের কথা অলরেডি আমি বলছি, লিস্ট বড় লম্বা। যে লোকটা এই আন্দোলনের আগে সবার কাছে হিরো ছিল, তা আজকে জিরো হলো কেন? এটা তারই বিবেককে জিজ্ঞাসা করেন। এই যে দুইটা কথা আরো বলে দিই, শাওন সম্পর্কে সেখানে নিশ্চুপ, সে কেন? আর একজনের কথা বলি যে তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিভিন্ন লোকের মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে, তার সাথেও তার রিলেশন ছিল,
তার বিরুদ্ধে তিনি কেন ব্যবস্থা নিলেন না? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার ওয়েবসাইটে যদি আজকে ঠাকুর ভাই বা আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করি, তাহলে আপনি কি সেই ওয়েবসাইট বন্ধ করে দিবেন না? আপনি প্রাচীর ওয়েবসাইট আজ পর্যন্ত বন্ধ করেননি কেন? আমি খালি এই দুইটা প্রশ্ন রেখে গেলাম কার কাছে? আসিফ নজরুল সাহেবের কাছে। তিনি এই দুইটার উত্তর দেখ। পাশাপাশি ইলিয়াস হোসেনের ফেসবুক না, আরো একটা জিনিস বলছি, ইলিয়াস সাহেবের কথা শুনে এটাও বলে দিই, ওই রিট আমি ফাইল করতেছি বাংলা এডিশনের, আপনাদের মধ্যে জানাই দিই, বাংলা এডিশনের মালিক না কিচ্ছু না ইলিয়াস সাহেব। আপনি এখন যদি ইলিয়াসের একটা অনুষ্ঠান প্রচার করার জন্য বাংলা এডিশন বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে আমি সেজন্য প্রশ্ন রাখলাম, তাহলে মেঘনা গ্রুপের 71 টেলিভিশন বাংলাদেশে চলে কিভাবে? হামিম গ্রুপের মালিক বলল কি, প্রথমত হাসিনাকে চাই, দ্বিতীয়ত হাসিনাকে চাই, শেষ পর্যন্ত হাসিনাকে চাই। এবং সেই কথাটা বললো কখন? সেই কথাটা বললো জুলাইয়ের 3 তারিখে। সেই টিভি, তার টিভি চ্যানেল 24 কিভাবে এখনো চলমান থাকে? জুলাই 22 বা 23 তারিখে, 22-23 থেকে। থ্যাংক ইউ ভাই, কারেক্ট করে দাও। কিন্তু এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, যে লোক মালিক তার জন্য যদি তার লাইসেন্স দেওয়া না হয়, তা আপনি তো একই কনক সরোয়ারের ঘটনায় ঘটালেন। কনক সরোয়ার সেদিন তারেক রহমানের লাইভ প্রচার করলো বলে তার আপনি কি করে দিলেন? সেটা বন্ধ করে দিলেন। আপনি দিগন্ত টিভি যখন শাপলা চত্বরের ঘটনা দেখাচ্ছিল তখন আপনি শাটডাউন করে দিলেন। সে একই কাজ কেন আজকে এই মুহূর্তে হবে? আপনি তো ব্যবস্থা নেবেন কার বিরুদ্ধে? আপনি ব্যবস্থা নেবেন বাংলা এডিশনের চলাইছে, আপনি শোকজ না দিয়ে আপনি তার লাইসেন্স বাতিল করে দিবেন? এটা কি মগের মুল্লুক পাইছেন নাকি? তাহলে এটাই ছিল আমাদের জুলাইয়ের কি স্পিরিট? এই জুলাইয়ের যে আমরা সংস্কারের কথা বলতেছি, এটাই কি তাই? না, এই তামাশা বন্ধ করতে হবে। এবং এই আরেকটা জিনিস মনে রাখেন, 12ই ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা আর ওই চেয়ারে নাই, তখন কিন্তু জনগণের কাতারে আসতে হবে এবং এইসব প্রশ্নের উত্তর দিতে হবে এবং রেডি হয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। মোশাররফ আহমেদ ঠাকুর আপনার শেষ বক্তব্য, উনি বলেছে, আসিফ নজরুল আজকে বলেছেন যে উনি উত্তর দিবেন, সমস্ত উত্তর দিবেন। তো আসলে উত্তর দিতে পারবে কিনা? উনি যেটা বলেছেন যে ভিউ ব্যবসায়ী, মানে ভিউ হওয়ার জন্য, টাকা বানানোর জন্য ব্যবসায়ী এটাই উপদেষ্টা হিসেবে বলতে পারেন? কত ফালতু লোক এটা চেয়ারের থেকে উনি খুব অ্যাগ্রেসিভ ছিলেন, খুব অ্যাগ্রেসিভলি দেখবেন বক্তৃতাটা, খুব অ্যাগ্রেসিভলি কখনো কেঁদে ফেলতেছিলেন একেবারে উত্তেজনায়। তো তিনি বললেন যে এই যে এইগুলো দেখেন না, এই কাজ আমাদের রিজার্ভ পার্থ, সেটা দেখেন না, সুপ্রিম কোর্ট সচিবালয় করে দিয়েছে, এটা দেখেন না, তারপর মানবাধিকার কমিশন আইন করে দিয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, দেখেন না। তো আরেকজন বললেন যে মানবাধিকার আইনের মধ্যে একটি সেকশন ঢুকানো হয়েছে যা 40 মণ দুধকে একেবারে ধ্বংস করে এক ফোঁটা তো না। তো ওইটা আর বলে নাই। তো কারণ আলোচনাটা হচ্ছিল তো গোল টেবিলে। তো এখন যে আসিফ নজরুল, আমি আপনাকে বলি, আসিফ নজরুল তাও তো জুলাই আন্দোলনে আসিফ নজরুল সামনে উনি রিস্ক নিয়েছেন, এবং আসিফ নজরুল যদি জুলাই আমাদের 5ই আগস্ট সফল না হতো, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারতো না। তার রুম ভেঙেছে অনেকবার। এই জন্য আমি আপনাকে বলি যে আসিফ নজরুল অনেক কিছুর পরেও আমি আসিফ নজরুল তো আর উড়ে আসি দূরে বসে নাই, একেবারেই আন্দোলনের সাথে কোনো সংশ্লেষ ছিল না এইরকম একটা লোক আসিফ নজরুল। যাই হোক, আসিফ নজরুল অনেক ঝামেলা হইতেছে তাকে 15 বছর। তো সেই সব মিলিয়ে আমি আপনাকে বলি যে আসিফ নজরুল তো তাও তো জানে সবকিছু সাথে ওয়াকিফাল সে। তো এই জন্য এখন আমার যে লাস্ট আজকে যেটা ক্লোজিং রিমার্কস হচ্ছে, আমি মনে করি যে আমাদের শাহরিয়ার ভাই যেটা বলছেন যে এইটা আমি অ্যাম্পলিফাই হওয়া উচিত তার নিজস্ব দলের মধ্যে, এবং কথাবার্তাগুলি যেহেতু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, বিএনপি আওয়ামী লীগে চলতেছে না, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতার নামান্তরটা ছিল মেরে ফেলো, খুন করে ফেলো। তো এইটা তো এই অবস্থায় তো নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা সবাই যেন একেবারে একটু রাইট টু লাইফ এন্ড প্রপার্টি, এইটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার।
এই 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 একটা অধিকার প্রতিষ্ঠা করা, এইটা সবাই যদি মাথায় রেখে নির্বাচনটা করে, তাহলে 12ই ফেব্রুয়ারি একটা অর্থবহ নির্বাচন হবে। আর না হলে এটা যদি যেন তেন একটা নির্বাচন হয়, দেশবাসীর কপালে খারাপই আছে, বিএনপির কপালে আছে, জামাতে ইসলামের কপালেও থাকবে। কারণ এই নির্বাচনটা কোনোভাবেই 14 হতে দেওয়া যাবে না, 18 হতে দেওয়া যাবে না, 24 হতে দেওয়া যাবে না। এই জন্য আমি বলছি যে যেখানে অতিরিক্ত বাড়াবাড়ি করছেন যে অফিসার, যে কোনো দলের পক্ষে বসে বলেন এই অফিসার অনেক বাড়াবাড়ি করতেছে, ও 14 ওর ভিতরে 14 সালে শয়তান ঢুকছে, অথবা 18 সালে শয়তান ঢুকছে, অথবা 24 সালে শয়তান দ্বারা আক্রান্ত, এটাকে একটু রিমুভ করেন, এইটাকে একটু রিমুভ করেন, এটাকে একটু অন্য জায়গায় পাঠিয়ে দেন যাতে সংশোধন হয়ে আসে। আমার ক্লোজিং রিমার্কস হচ্ছে এটা, একটা জেনুইন নির্বাচনের জন্য আমরা সবাই যদি সহযোগিতা না করি, এই সরকার একটা জেনুইন নির্বাচন করতে পারবে না। আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আবেদন, এবারের ইলেকশনটা দুইটা, একটা হচ্ছে এই 36শে জুলাই সমস্ত শহীদের রক্তে মাখা জুলাই সনদ, এই জুলাই সনদকে হা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, তাহলে ভারতে আধিপত্যবাদের অবসান ঘটবে, তাহলে আর ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, তাহলে এই যে ব্যবসায়িক শ্রেণী মুনাফা করার এই জিনিসটা আসবে না, এই প্রশাসনের এই যে মাত্রা অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স এটা থাকবে না, আর এর মাধ্যমে আমাদের সবার 53 বছর অপ্রাপ্তিতা প্রাপ্ত হবে। সেকেন্ডলি, এই ইলেকশন আমাদেরকেই করতে হবে। 2008 সালের যে ইঞ্জিনিয়ারিং 13 থেকে 14, 18, 24 তো কোনো ইলেকশন হয়নি। 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং সফল হতে দেওয়া যাবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ চালাও, আর এই সরকারের মধ্যে শস্যের বুথগুলোই চাক। আমাদেরকে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে, এবং যে ইলেকশনে ফ্যাসিবাদ কোনোভাবে প্রাসঙ্গিক হওয়া চলবে না। আল্লাহ আমাদেরকে সেই করার তৌফিক এনায়েত করুক, আর আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন। বলতে হবে, যেটা কালো সেটাকে কালো বলতে হবে। ঠাকুর ভাই যেটা বললেন যে আমি এটা জানি না, সত্যি শুনিনি, যদি এটা বলে থাকে চাপাই নবাবগঞ্জে এরকম কথা, আমি নিজে এটা নিন্দা জানাচ্ছি, একদম সরাসরি বলতেছি, এটাকে নিন্দা জানাচ্ছি। যেমন আমি আজকে এক জায়গায় রংপুরে একটা ঘটনা হয়েছে, সেখানে বলছে যে কি মানে কোরবানির কথা বলছেন, সরে দাঁড়ানো, নির্বাচন থেকে সরে দাঁড়ানো হচ্ছে বড় কোরবানি। আমি এটা আজকে না, ওই যখন রোজা পূজাও এক করছে তখন আমি বলছি এটা কোনোদিন কোন মুসলমান বলতে পারে না। এবং আমি আপনি যেটা বলছেন যে জামাতে ইসলাম করলে জান্নাতের প্রথম সারিতে থাকবে, সেটা না, আচ্ছা বলে দিচ্ছি, একটা একটা করে শেষ করি তারপর বলছি। তো প্রথম কথা হলো যে ঠাকুর ভাইকে সম্মান করে ঠাকুর ভাই যেটা বললেন সেটা হচ্ছে, যদি এই ধরনের স্টেটমেন্ট কেউ মেড করে থাকে এটা ঠিক না। দ্বিতীয় কথা, আর একটা কথা আসে যে ঠাকুর ভাই যেটা বললো কাবা শরীফ, কাবা শরীফ না, ইসলামের ইজারাদার কেউ না। জামাত ইসলাম কেন, ইসলামের ইজারাদার কেউ না, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর এই নৈতিক দায়িত্বটা এদেশে শিখাই দিয়ে গেছে কে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি প্রথম আমাদের কনস্টিটিউশন, আমরা যে 90% মানুষ মুসলমান, এই মুসলমানের প্রথম জিনিসটা কি আমার বিশ্বাস, সেটা কিসে? বিসমিল্লাহির রহমানির রহিম উনি ঢুকাই দিয়ে গেলেন কোথায়? কনস্টিটিউশনের মধ্যে। দ্বিতীয়টা কি করলেন তিনি? যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই জিনিসটা উনি কোথায় ঢুকালেন? কোরআন শরীফ বলতেছে এইটাই একটা মুসলমানের এবং কোরআনের মূল কথা, আল্লাহর উপর সমস্ত আস্থা ও বিশ্বাসটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে উনি কনস্টিটিউশনের মধ্যে ঢুকালেন, যেটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাদ দিয়ে দিলেন আওয়ামী লীগ। সো আমরা একটা ক্যারেক্টার দেখতে পেলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এনারা ইসলামের বিরুদ্ধে যে কোনো ধরনের, সেটা হোয়াট এভার ফর্ম ইট ইজ, যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ তারা করেন নাই। এবং এই কারণেই আমার কাছে আমি বিশ্বাস করি, এবং আমার যতখানি লেখাপড়া তাতে 91 সালে জামাত ইসলামের সাথে তাদের জোট, মানে জামাত ইসলামের সমর্থন গ্রহণ, এবং 2001 সালে জোট গঠন করে সরকার পরিচালনা, এটার অন্যতম একটা ভিত্তি ছিল যে ইসলামকে রক্ষা এবং ভারতে আধিপত্যবাদের বিরোধিতা করা। এবার আপনার কথায় আসি, আমার একটা কথা প্রসঙ্গে আপনি বলছেন, শোনেন, এখানে আমরা 3 জনে আছি, আমরা সবাই জান্নাতে, যে কে জান্নাতে যেতে চায় না?
এবং আমার বোধহয় একটা বক্তব্য আপনারা শুনছেন, আমি বলছি যে ইসলাম কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্বটা এই কারণেই পালন করতে হবে কারণ আমি মারা গেলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? মান দিনুকা, তুমি দিন কায়েমের জন্য পৃথিবীতে কি করে আসছো। আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি জামাত ইসলাম করছো না তুমি ইসলামী ঐক্যজোট করছো না বিএনপি করছো। আমাকে জিজ্ঞাসা করা হবে কি যে তুমি দিন কায়েমের জন্য চেষ্টা করছো কিনা। দেখেন ওনার মহাসচিবকে আমি একদম শ্রদ্ধাশয়, ওনার ঠাকুরগাঁ বাড়ি, উনি প্রথমে বলছিলেন যে ইসলাম ব্যবস্থা কায়েম করার কোনো সুযোগ নেই, পরবর্তীতে কিন্তু উনি সেটাকে চেঞ্জ করে বলছে না বিএনপি ক্ষমতায় গেলেও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। ওনারা যদি করেন আর আমি করি আর আরেকজন করেন, ভাই কোনো অসুবিধা নাই। যে করবে আমাদের সবারই টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, সেটা জামাতে ইসলাম না অন্য কেউ না। এই যারা মানে এই ধরনের কথা বলে, যারা কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। এবং আজকে আমিরে জামাত সৌদি আরবে একটা বক্তব্য দিচ্ছেন, সেখানে দেখেন হিন্দ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিবিয়ে খাইছিলেন, তাকেও কিন্তু ইসলামে নিয়ে আসা হয়েছে। তারপরে আবু সুফিয়ানকে নিয়ে আসা হয়েছে। তারপরে ঠাকুর ভাই আপনারটা মিউট করা আছে। না এই কারেকশন করি, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা, হিন্দু মহিলা না, হিন্দার কথা বলছি, হিন্দার কথা, হিন্দি বলিনি, হিন্দু মহিলা বলিনি, হিন্দাই বলছি। তারপরে যে সাহাবী মানে পরবর্তীতে বিখ্যাত সাহাবী হলেন উনি, যে মানে ত্রিশূল দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, সেই পরবর্তীতে যে মানে ভণ্ড নবী তাকে হত্যা করেছিলেন। সুতরাং এখানে আমি আপনি বলতেই পারবো না যে কে কবে কিভাবে আল্লাহ কাকে হেদায়েত দান করবে, কিন্তু আমরা একটা সবসময় বলতেছি মুসলমান হিসাবে আমাদের সবার দায়িত্ব কি ইসলাম কায়েম করতে চাওয়ার। এটা না চাইলে আমি বেহেশত আশা করতে পারি না। সো বেহেশত আমরা সবাই চাই এবং ইসলাম কায়েম করাটাও আমরা সবাই চাই, এটা সবাই চাই, মানে সমস্ত মুসলমানের চাওয়া উচিত। অনেকে না চাইতে পারে, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বললাম যে ভাইয়ের কথা, যে প্রশাসন তুমি কার। দ্বিতীয় কথা হলো প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে না হেলে পড়েনি, আমি এই জায়গায় যাব না। আমার কাছে, আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি, এই প্রশাসন এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলতেছে। আমি কিন্তু কখনোই বলিনি কোনো জায়গায় যে বিএনপির প্রেসক্রিপশনে এই সরকার চলতেছে। এই প্রশাসন বিএনপির প্রেসক্রিপশনে চলতেছে। কারণ কি বলে দিচ্ছি, বিএনপি এবং জামাতের মধ্যে এই প্রশাসন চাচ্ছে একটা বিভেদ। তাহলে তাদের কি অ্যাচিভমেন্টটা কার? ধরেন বিএনপি আর জামাতের মধ্যে যদি বিভেদ হয়, দেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, লাভটা কার? লাভটা ওপারের। এই সিম্পল ইকুয়েশনটা এদের বললে, ঠাকুর ভাই বললো না, আমি আর ঠাকুর ভাই দুজনে বুঝি বলেই আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। আর ইসলাম হচ্ছে মধ্যম পথ। এখন কেন এই কথাটা বললাম, দেখেন মাহমুদুর রহমান ভাই যে কথা বলছে তার আগে একটা কথা বলছিলেন, শোনেন। শেখ মুজিবুর রহমান যখন 10 তারিখে বাংলাদেশ আসছেন, তখন এয়ারপোর্টে নজরুল ইসলাম সাহেব কানে কানে বলছে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই। মানে উনি জানেন না যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, সেজন্য কিন্তু উনি শপথ নেননি। উনি কোনো শপথ 10 তারিখে এসে নিলেন না। তাহলে একটা লোক যে নেতা, সে তো বলতে পারতো না আমি হচ্ছে তোমাদের সবার নেতা, সমস্ত বাংলাদেশি মানুষের নেতা, আমাকে কেন ক্ষমতা দিতে, আমাকে তো মানুষ হৃদয়ের মণিকোঠায় স্থান দিবে। উনি কিন্তু সে জায়গায় যায়নি। কেন যেতে পারেনি? সেটাকে ধারণই করতে পারেন। দ্বিতীয় কথাটা, 25শে মার্চ তিনি স্বেচ্ছায় হোক আর তাকে অ্যারেস্ট করে হোক, এই বিতর্ক না দিয়ে এটাই সত্যি কথা, তাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সে আত্মসমর্পণ করছে, তাকে পাকিস্তান নিয়ে গেছে। সে যুদ্ধ 9 মাসে কি হয়েছে সে জানেন না। তাকে যখন দিল্লিতে নেমে সে দিল্লিতে যেটা ব্রিফ শুনলেন এবং সেই শুনেই কিন্তু সেই দেশে পদার্পণ করলেন। মাহমুদুর রহমান ভাই এই পর্যন্ত বলে তারপর বলতেছেন যে আজকে আপনাকে যারা, আপনি একটা জিনিস দেখেন, আমি একটু আগে প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসেছি। ডেইলি স্টার যেদিন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেদিন তারা লিখছে কি, আদালত অবমাননা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওই বাড়ি দখল করেছিল বেগম খালেদা জিয়া। আজকে সেই লোকটাই কি বড় বড় বক্তৃতা দিচ্ছে
জনাব তারেক রহমানের ওখানে কি বক্তব্য দিলেন উনি, যে পানি একদিন আর পানি খুঁজে পাওয়া যাবে না, বুড়িগঙ্গা নদী, শীতলক্ষা নদী সব পলিউটেড হয়ে গেছে। কত বড় সে, মানে এই জন্য আমি তাদেরকে বলি কি, বুদ্ধিজীবী বলি না, তাদেরকে কি বলি জানেন, বলবো না থাক, এগুলো বললেই সমালোচনা হচ্ছে কি। সেটাই কথা বলতে পারতো যে পানি ৭৫ সাল থেকে না ৭১ সাল থেকে ভারত সমস্ত পানি তুলে নিয়ে চলে যাচ্ছে। আজ তিস্তা শুকিয়ে গেছে, আজকে পদ্মা শুকিয়ে গেছে, যমুনা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করতে হবে। এই ইন্ডিয়ার যে অন্যায্যতা, এই অন্যায্যতার কথা উনি ওখান থেকে বলতেছেন কি, প্রশ্নটার উত্তরটা কি, মেঘনা থেকে পানি নিয়ে আসা হচ্ছে, একসময় তো মেঘনা নদীও পলিউটেড হয়ে যাবে, ঢাকা মানুষ ৩ কোটি লোক বসবাস করে, পানি কোথায় পাওয়া যাবে, পানি না খেয়ে মারা যাবে। আরে পানি তো মেন সমস্যা করতেছে ভারত। তুমি ডেইলি স্টারের সম্পাদক, তুমি এটা জানো না? তুমি বলতে পারতে না যে আপনারা ক্ষমতায় গেলে তিস্তা পানি শেয়ারিং এর কি হবে, গঙ্গার পানি চুক্তির কি হবে? উনি কিন্তু সেটা বলেননি। সেই জন্যই বলা হচ্ছে যে এই জ্ঞান পাপীরা এমন ভাবে আপনাকে প্রশ্ন করবে, সে প্রশ্নকে আপনাকে তেল মারবেন। আর একজন, আমি পত্রিকার সম্পাদকের কথা বলতে, মানব জমিনের সম্পাদক, উনি বললেন কি, এই দেখেন আমি নিয়ে আসছি, গত ওনারাই 2007 সালে বলছেন তারেক জিয়াকে খাম্বা তারেক, ওনারাই বলছেন এই ছেলে আর মা মিলে দেশটাকে ডুবাইছে, সেই জন্য দেশ রক্ষা পাইছে কারা আন্ডারে এসে, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন আন্ডারে এসে। এই বিশ্বাসঘাতক গুলো আজকে বলতেছে কি, জাতি ওয়েট করে আছে আপনি কখন ক্ষমতা নিবেন। এই যে তেল মারা রাজনীতি, আমি সেজন্য তখন বলছি যে ঠাকুর ভাই তেল মারে না, আমিও মারি না ভাই। আমাদের কথা আমরা একটা সবার আগে শোনেন, আমি সারা জীবন ছোটবেলা থেকে একটা গান সবচেয়ে পছন্দের ছিল জানেন, শাহনাজ রহমতুল্লাহর যত গান আছে তার মধ্যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমার বাবা একদিন বললো, জানো তুমি, এনাকে কিন্তু গান গাইতে দিত না ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত। ৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত শি ওয়াজ ব্যান। এবং এই ভদ্রমহিলার কণ্ঠে হচ্ছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ আমার। দেখেন, জীবন দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিচ্ছেন দেশ সবার আগে। দেশ যদি সবার আগে হতে চায়, এই দ্বারা আরো একটা জিনিস বলি, আমার সাথে ঠাকুর ভাই একমত হবেন, সেদিন এই ৭১ টিভি গত 15 বছরে এদেশের যে কি ক্ষতি করে দিয়ে গেছে সেটা আমি আপনি সবাই জানি। ৭১ টিভির মালিক কে জানেন? মেঘনা গ্রুপ। সে ওইখানে যে তারেক রহমানের পাশে বসে থেকে এমন একটা ভাব যে আমি এই 15 বছর আপনার জন্য ওয়েট করেছিলাম। এটা ইন্ডিকেশন কি দেয় জানেন? ইন্ডিকেশন দেয় এই যে এরা সিন্ডিকেট করে বাজার দখল করে আছে, এরা খুব আশা করে আছে যে তারেক রহমান কিছু ভুল টুল বুঝায় টুঝায় কোনোভাবে ওরা ভাবতেছে এটা, কিন্তু আমি বিশ্বাস করি উনি অনেক ম্যাচিউর। এই ফাঁদে উনি হয়তো ওনাদের সাথে দেখা করছেন। আমার ব্যক্তিগত অভিমত হলে ভাই যে হ্যাঁ, সে রিকনসিলিয়েশনের জন্য তার বাবাও করে গেছে, সেও সবার সাথে দেখা করছে, কিন্তু সবার কথাটাকে এইভাবে নেওয়া যাবে না, কারণ এরা ট্রেটর। এবং এটাই মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছে। উনি নিচ্ছেন কিনা সবার কথা এভাবে? আর 17 বছর উনি বাইরে ছিলেন বলে কি উনি আসলেই কিছু জানেন না? উনি তো কন্টিনিউ ওনার নেতা। না, ওটা উত্তর তো উনি নিজেই দিলেন যে মাহমুদুর রহমান ভাইয়ের ছবি আমার চোখের সামনে ভাসে। তার মানে মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছেন যে ফিল্ডের ব্যবস্থাটা আপনি আরো শোনেন। কার কাছ থেকে শুনবেন? এই ঠাকুর ভাইদের কাছ থেকে শুনবেন, যারা আপনাকে তেল না দিয়ে বলবে। আবার বুঝেন, যখনই আপনি একটা জায়গায় চলে আসবেন তখন ভাই তেল দা, আমাদের সংস্কৃতি তো আমরা কি করতে পারবো না, এটাকে তো ভুলে আমরা বাঙালি, আমাদের এই বাংলাদেশি মানুষের একটা প্রথম চরিত্র সত্য কথাটাকে না বলে আপনাকে ছেকে ধরা এবং আপনাকে সত্যের কাছাকাছি যেতে না দেওয়া। সেজন্যই বললাম যে মাহমুদুর রহমান ভাই অন্যভাবে বলেননি, উনিও জানেন, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমার দেশে কেন দেশনেত্রী বেগম খালেদাকে তিল তিল করে মেরে ফেলে দেওয়া হয়েছে, উনি তো সে কথা বলছেন, কিন্তু ওই জেলখানায় জেলার কাছ থেকে তা শুনতে হবে যে কিভাবে পয়জনটা দিলেন। মূল প্রশ্নটা কি, 15 বছর শেখ হাসিনাকে কে ক্ষমতায় রাখছে? আজকে আরো দেখেন, মোদি চিঠি দিয়ে কেন বলবেন যে আপনার সাথে আমি ক্ষমতায় শেয়ার করতে চাই? বারবার যে কথা বলা হচ্ছে, ইন্ডিয়া মানে সাউথ ব্লকের পররাষ্ট্র নীতি হওয়া উচিত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের সরাসরি সম্পর্ক, কোনো পার্টিকুলার দলের সাথে না। উনি এই কাজটা করতেছেন কি, বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভাগ করে নিয়ে আসতে চাইছে।
কেন উনি এই কথা বলবেন যে বিএনপিরা বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক, আগামীতে নির্বাচিত সরকার, তার সাথে ইন্ডিয়া কি করতে কাজ করতে প্রস্তুত, সে এখন পর্যন্ত এই স্টেটমেন্ট তো দেয়নি। তাহলে এই স্টেটমেন্ট যখন দিচ্ছে একজন পররাষ্ট্রমন্ত্রী এসে যে বিএনপি ক্ষমতা আসলে আমরা তার সাথে কাজ করতে প্রস্তুত, এটা কি আমাদের জন্য খুব ব্যথাদায়ক কথা না? কারণ জুলাইয়ের অভ্যুত্থান তো করছি কি আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তারপরে বলেন প্রশাসনের কথা, দেখেন 15 বছরের এই প্রশাসন, ডিসি বলেন এসপি বলেন, নিয়োগ হয়েছে কার আমলে? আমার এক জুনিয়র আছে, ও দাঁড়িয়ে আছে বলে ও ফার্স্ট হয়েছে 2 বার এই জুডিশিয়ারিতে, তারপরে ওকে নিয়োগ দেয়নি। আমার আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে আমি জানি, যাদের এই পরিবারে যেহেতু বিএনপির লোক আছে, সেই জন্য জামাত না বিএনপির লোক আছে বলে তাদেরকে বিসিএস এ নেওয়া হয়নি। তাহলে কিভাবে আপনি নিশ্চিত, তাহলে এরা সবাই হচ্ছে কি আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করবে, এবং এইভাবে না হয়েছে তাদের কাছে। আপনি এই যে উদাহরণ দিলাম, সেখানেও এখনো দিই, মাহমুদুর রহমান মান্না, বগুড়ারটা বাতিল হয়, ঢাকারটা এলাও হয় কিভাবে? আজকে যারা যখন অ্যাপিল শুনানি হয় তখন সেটা ফ্লিমজি গ্রাউন্ডে কিভাবে এটা বাতিল করে। এখন এইটার মূলটা কি? মূলটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ইলেকশন কমিশন ইজ এ কনস্টিটিউশন বডি, কিন্তু এর ঢাল নাই, তলোয়ার নাই, কিছু নেই। কারণ এর কোনো কর্মচারী নাই, কিছু নেই। একে নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসারকে ডিসি। এবার আপনার একটা গল্প শুনে শেষ করে দিই। সেটা হচ্ছে, আমার বাবা একসময় ক্ষমতার খুব কাছাকাছি ছিল। এরশাদ সাহেবকে কাজী জাফর আহমেদ বলতেছেন যে আপনার রাজনীতি সুন্দর করে ভালোভাবে করা উচিত। তখন এরশাদ সাহেব আর্মিদেরকে, আমলাদেরকে এবং ব্যবসায়ীদেরকে ডাকছিলেন। তখন এই আমলারা কি উত্তর দিছিলেন জানেন এরশাদ সাহেবকে? স্যার, আমি রিটার্নিং অফিসার, আমি ঘোষণা দিব কে জিতছে কে জেতেনি, ঘোষণা দিয়ে দিব, তারপর হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন যেতে যেতে 5 বছর পার, আপনার এমপিত্ব হয়ে গেল। আপনি দল করে কি করবেন? আপনি একটা কাজই করেন, আমাদেরকে, আমরা ঘুষ খাওয়ার পারমিটটা দেন, আমাদের আর কিছু করতে হবে না। দ্যাট ইজ দ্য থিংস ফ্রম 86-88 সাল থেকে এই প্যাটার্নেই এই অ্যাডমিনিস্ট্রেশন চলে এসছে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আছে। সেই অ্যাডমিনিস্ট্রেশন দেখেন কিভাবে ম্যানিপুলেটিভ করবে। এখানে বিএনপি করার দরকার নাই, ওই অ্যাডমিনিস্ট্রেশনই ভাববে যে কাকে দিয়ে আমি কি করতে পারি, আমার ফায়দাটা নিতে পারি। ব্যবসায়িকরা কি চায়? করাপ্ট প্র্যাকটিস। আমাদের সিন্ডিকেট পুরা বাজারকে ধ্বংস করে দিছে, যে 10 টাকার জিনিস আমরা ঢাকায় কিনতেছি 50 টাকায়। তো এই সিন্ডিকেট অভ্যস্ত আন্ডার ইনভয়েসিং এ, ওভার ইনভয়েসিং এ, সেই সিন্ডিকেটকে যদি আপনি ভাঙ্গার প্রতিশ্রুতি না দেন, তারা তো চাইবে যে কোনো মূল্যে, টাকা হোক, পয়সা হোক, মাসল পাওয়ার ইউজ করে হোক, যে দল তার পারপাস সার্ভ করবে তাকে নিয়ে আসতে। সেইখানে আমরা কখন দেখতেছি যে এই যখন এই ব্যবসায়িকেরা জনাব তারেক রহমানের কাছে গেলেন, উনি তো এই মেসেজটা দিতে পারতেন, এবং আমি আশা করি তিনি দিবেন, আগামীতে অবশ্যই দিবেন, যে সিন্ডিকেট এবং চোরা কারবারি এবং এই যারা দেশের টাকা পাচার করো, তাদের কোনোদিন ঠাঁই বিএনপি সরকারের কাছে হবে না, যেমন আমার মার কাছে হয়নি, আমার বাবার কাছে হয়নি, আমার কাছেও হবে না। সুতরাং এই মানে প্রশাসনের হেলে পড়াটা আমি আপনি সবাই দেখতেছি, কিন্তু এই হেলে পড়াটার জন্য বিএনপিও না, জামাতও না, প্রশাসন নিজে নিজে হেলে পড়তে চাচ্ছে তাদের স্বার্থে। এবং এই অতি উৎসাহী প্রশাসন কোনোদিন ভাই ফ্রি ফেয়ার ইলেকশন হতে দিবে না। কিন্তু ওই যে আমি ঠাকুর ভাইয়ের ওই কথার সাথে একমত, যে একটা মার্ডার হলেও সেটাকে আমরা কি সহ্য করে নিচ্ছি, আমাদের ইলেকশন করা দরকার। একটা নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠছে, আমরা একটা ফ্রি ফেয়ার গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাব, সেটার জন্য অনেক কিছু সহ্য করতে হবে। সেই জন্য আমরা প্রোটেস্ট করতেছি, এই প্রশাসন ভালো মতো কাজ করতেছে না। আপনি আর একটা জিনিস দেখেন, সুরভির কথা আমি বারবার বলতেছি, একটা 17 বছরের মেয়ে একটা ম্যাজিস্ট্রেটের সামনে আসতো, তার ঠাকুর ভাই বুঝতে পারবে না যে ওই মেয়েটার বয়স কত? প্রথমে কি জিজ্ঞাসা করবে? এর এনআইডি কোথায়? যদি বলে যে না এনআইডি নাই, তাহলে আমার ডাউট হবে, এনআইডি নাই মানে তাহলে এর বয়স তাহলে 21 বছর হয়নি। তখন কি চাবে? জন্ম নিবন্ধন চাবে। আপনি কিছুই চাইলেন না, আপনি 2 বার রিমান্ডে দিয়ে দিলেন। আছে কি যে ইভেন জন্ম নিবন্ধন যদি না পায়, তো তার স্কুল থেকে সার্টিফিকেট বলবে প্রডিউস করো। অত দূর নাই গেলাম ভাই, আপনি এটা দেখে আপনি 2 বার রিমান্ডে দিলেন। দ্বিতীয় কথা, 17 বছর যার বয়স, তাকে আপনি শিশু শোধনাগারে রাখতে হবে, জেলে রাখতে পারবেন না। আপনি 11 দিন জেলে রাখলেন। এই বলতেছি সরকার, মানে আমাদের আজকে তো কথা তুললেন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা জানে না? আইন উপদেষ্টা যে ম্যাজিস্ট্রেট এটা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন।
যে পুলিশ 17 থেকে 21 করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সেই জন্য আমরা বলতেছি যে এই লেভেল প্লেইং ফিল্ড কারো জন্য নাই। ওনারা কি চায় লাস্টলি দেখেন, জাতীয় পার্টি তো এটাতে অ্যাডমিটেড যে তারা তো, হ্যাঁ, জাতীয় পার্টি কি, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসর কিভাবে 167 জায়গায় তার নমিনেশন পেপার কি হয়, 167 তার নমিনেশন বৈধ হয় কিভাবে, বৈধ হয় কিভাবে? এবং এই ক্ষেত্রেও আমার যদি শক্ত অবস্থান না নেয় নির্বাচন কমিশন, তাহলে আমাদের এই স্বপ্নই থেকে যাবে। কিন্তু ইনশাল্লাহ আমরা সে চেষ্টা করতেছি এই বাংলাদেশে একটা সফল সুন্দর একটা ইলেকশন করার। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি উত্তর দিবেন। সাথে আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে ধানের শীষে মানে জিতে আসলেই আসলে ধানের শীষের হাত ধরে আওয়ামী লীগ আবার ফেরত আসবে, এরকম অনেকেই বিএনপির অনেকেই বলছে বা অনেকভাবে প্রচারও হচ্ছে। আওয়ামী লীগও সেরকম মনে করে। আমরা দেখেছিলাম যে আজকে একটা হিন্দু মহিলা বক্তব্য রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগ আবার সহজে আসতে পারবে। তো এটা আপনার কাছে শুনতে চাই। আরেকটি বিষয় যে আজকেও তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তারপরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড, নারীর উন্নয়ন, তারপরে হচ্ছে কৃষক কার্ড, প্রবাসী কল্যাণ এবং পানি সম্পদ ব্যবস্থা, স্বাস্থ্যের কথা বলছেন, শিক্ষার কথা বলছেন, কিন্তু দুর্নীতির ব্যাপারে কেন কিছু বলছেন না? এই দুটো আমার প্রশ্ন, এবং শারিয়ার ভাইয়ের কোনো কিছু যদি আপনি উত্তর দিতে চান প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে তারেক রহমান আস্তে আস্তে সবগুলি বলবেন, একটা একটা করে ইস্যু তো, এখানে একটা একটা করে ইস্যু। আচ্ছা, আমি প্রথমত শারিয়ার ভাইয়ের সাথে কথাগুলোর সাথে ম্যাক্সিমাম জায়গায় একমত, কিন্তু একটু আলাদা জিনিস করি। ধরুন এই সরকার, আমরা বলছিলাম যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তো তারা বললেন যে সংস্কার বিচার গেল, তো বলে তারা দেন, বিএনপি বললে একটা যৌক্তিক সময় মধ্যে নির্বাচন দেন। আজ থেকে 7-8 মাস আগে যেখানে আমরা বলতাম যে উই নিড ইলেকশন ফর ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, তো গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা দরকার ছিল, আজকে সেই নির্বাচনটা দাঁড়িয়েছে এমন এক জায়গায় যে শুধুমাত্র একটা সমূহ বিপদ থেকে রক্ষার জন্য দেশকে একটা নির্বাচন ইমিডিয়েট দরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নাম্বার 2 হচ্ছে যে অন্তত 3টা গভর্নমেন্টের আন্ডারে আমরা এখন শাসিত হই। একটা হচ্ছে বহির্দৃশ্যগত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আর একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার, আরেকটা হচ্ছে জুট জার মুল্লুক তার, যেখানে যেমন বগুড়ায় মাহমুদুর রহমান মান্না, ওইখানে হয়তো মান্নার যে জাতীয় নেতৃত্বের আঁচ লাগে নাই, মান্নারটা ওইখানে বাতিল, ঢাকায় মান্নারটা বাতিল হয়নি। তো এই যে 3 ধরনের সরকার আছে, এই 3টা সরকার থেকে অন্তত আমরা রেহাই পাওয়ার জন্য, অন্তত একটি সরকারের অধীনে শাসিত হওয়ার জন্য আমি মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের বাংলাদেশে 1793 সালের যে চিরস্থায়ী বন্দোবস্তের পর যে দ্বৈত শাসন শুরু হয়, এই দ্বৈত শাসনে বিশেষ করে বাংলা, উভয় বাংলা, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুইটাই এই দ্বৈত শাসনের কবলে পড়ে বাংলাদেশের মানুষ প্রায় নিঃস্ব হয়ে যায়। তো এই জন্য আমরা এখানে ক্রয়িত শাসন যেটা, বা 3টা সরকারের যে শাসন, এটা থেকে মুক্তি পাওয়া দরকার। তো এখন আপনি দেখুন যে বাংলাদেশে, আমি আপনাকে দেখাই যে আজকে যে সংস্কার বলা হলো, এই সংস্কারের কতগুলো বেসিক জিনিস আমি দেখাই। এটা যদি আমাদের এই যে বিএসসি গ্রেডের কর্মীদেরকে বসাইয়ে বলতো যে আপনারা একটা এই সংস্কারের আইডিয়া দেন, আমি কয়েকটা কোয়েশ্চেন করে দেখেন সংস্কারগুলি কোন জায়গায় আছে। যে একটা রাজনৈতিক দলে মনোনয়ন প্রক্রিয়া সত্য হতে হবে, এইটার একটা পথ বের করা দরকার।
নাম্বার 2 হচ্ছে বদি, ইয়াবা বদি, নাম শুনছেন নিশ্চয়ই, ইয়াবা বদি। হুম, সারিয়ার ভাই ইয়াবা বদি নাম শুনছেন? অবশ্যই অবশ্যই। ইয়াবা বদি লক্ষ্মীপুরের মানব পাচারকারী পাপুলার স্ত্রী। এই লোকগুলি যেন জাতীয় সংসদে না আসে, এইটার একটা পথ বের করে। নাম্বার 3 হচ্ছে আইনসভা একটা চার্টার অফ ডিউটি ঠিক করা। হুম, আইনসভার জন্য স্থানীয় কার্যক্রমে জড়াইয়া না পড়ে এই ব্রিজ করা, কালভার্ট করা, সড়ক করা, বাড়ি দেওয়া, টিয়ার দেওয়া, রিলিফ দেওয়া, এইগুলির জন্য না করে। আপনারা তো দুইজনই, উনি সারিয়ার ভাই লন্ডনে ইংল্যান্ডে ছিলেন, ব্রিটেনে ছিলেন, আপনি আছেন। ব্রিটেনের এমপিরা কি এই স্থানীয় সরকারের কার্যক্রম করে? না। তো এই লোকগুলি, এই যে আধা বৈদেশিক লোকগুলি, এরা যে এখানে দাঁড়ালো, এবং আমেরিকাতে প্রশাসন এবং লেজিসলেচার সিরিয়াসলি আলাদা আমেরিকান শাসন ব্যবস্থায়, মার্কিন শাসন ব্যবস্থায়। আমি ওনাকে আলোকপাত করতে বলবো মার্কিন শাসন ব্যবস্থা সম্পর্কে। তো এই জিনিসগুলি, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে অবহেলিত দলিলের নাম হচ্ছে ইস্তেহার, রাজনৈতিক ইস্তেহার। এই ইস্তেহার ইলেকশনের পরে সবাই আমরা বলে দিই। এই কয়টা কোয়েশ্চেনকে যদি ঠিক করতে বলতো, আপনি বলেন যে এখন যে সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক সংস্কার যেগুলো হচ্ছে, এর থেকে ভালো হইতো কিনা। এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের কোনো আনসার আছে সংস্কারে? কোনো আনসার 5টা প্রশ্ন নাই। তাহলে কি সংস্কার করলেন? নাম্বার আসেন। তাহলে সংস্কার হচ্ছে একটা সংস্কার হচ্ছে একটা ক্ষমতায় থাকার, একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার, ক্ষমতাকে প্রলম্বিত করার একটা ধান্দা। সংস্কারের প্রস্তাবনার নাম হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা ধান্দা, নির্বাচনকে প্রলম্বিত করে একটা ধান্দার নাম হচ্ছে সংস্কার। আমি অতি সম্প্রতি কথা বলি যে রাজনৈতিক হত্যাকাণ্ড কি নাম? আপনি একই দিনে 18ই ডিসেম্বর আপনার সাথে এয়ারপোর্টে আর বসে থাকবেন, এই কয়দিনে দেখবেন যে একই দিনে দীপুচন্দ্র দাস, তাকে ক্ষেত্রে মারা হলো। আমার ছেলে তো মারা গেছে ভাই, কি নাম, মুসাব্বির মারা গেছে, গুলি করে মেরে ফেলছে। কোন ইন্টারন্যাশনাল মিডিয়া আজ পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে মুসাব্বির কিভাবে মারা গেল। কিন্তু দীপুচন্দ্র দাস যেদিন মারা গেছে, এর পরের দিন 19, 20, 21, 22, 23, অন্তত 5 দিন ইন্ডিয়ার তো 5টা করে টেলিভিশন বলছে যে একটু কথা বলেন দাদা, একটু কথা বলেন দাদা, একটু কথা বলেন দাদা, একটু মানবাধিকার নিয়ে একটু কথা বলেন দাদা, সংখ্যালঘুদেরকে নিয়ে একটু কথা বলেন দাদা, একটু বলেন, 1 মিনিট বলেন। আমি বলছি, শেষের দিকে আমি বলছি যে ঠিক আছে, এক জায়গায় বললাম। তারপর ওরা যখন দেখছে আমার কথাবার্তা পছন্দ হয়ে যায়, আমার ডাউন করে দিয়েছে, সাউন্ড ডাউন করে দিয়েছে। তো আসুন, দীপুচন্দ্র দাসের হত্যাকারীদেরকে মধ্যে প্রথমেই 12 জন ধরা পড়ল। আমরা বললাম দয়া করে রাজনৈতিক পরিচয়টা, একটা রাজনৈতিক পরিচয়টা প্রকাশ করেন। আমার জামাতের ভাইরা বা অন্যান্য ভাইয়েরা বললেন যদি আমাদের কোন সংশ্লেষ পেয়ে যায়। কিন্তু আপনি জানেন যে দীপুচন্দ্র দাসের রাজনৈতিক পরিচয়টা, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয়টা বাংলাদেশের রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এদের প্রকাশ করা উচিত ছিল। তারা এইবারই প্রথম আপনি দেখবেন এদের ছবি ব্লার করে দেওয়া হচ্ছে, মানে ঝাপসা করে দেওয়া হচ্ছে। তো এতদিন প্রাইভেসি অ্যাক্ট কোথায় ছিল? এখন প্রাইভেসি অ্যাক্ট মনে হচ্ছে যে যারা অভিযুক্ত, অ্যাকিউজ পার্সনের প্রাইভেসি অ্যাক্ট আছে, প্রাইভেসি আছে, মানে বিচার না হওয়া পর্যন্ত তাকে ক্রিমিনাল হিসাবে তার জাজমেন্ট করা যায় না। আচ্ছা আসুন, ডেইলি স্টার, প্রথম আলো,
আমি হাদির কথা বলি, যার মৃত্যু নিয়ে কথা হলো। হাদি একটা বক্তৃতায় বলেছে, ডেইলি স্টার প্রথম আলোর সাথে আমি বয়ানের সাথে আমি একমত নই, কিন্তু যারা ডেইলি স্টার সামনে জিয়াফত করলো আমি তাদের সাথে নাই। কারণ আমি 10টা ডেইলি স্টার 10টা প্রথম আলো বানাতে যাই। যারা দেশপ্রেমিক জাতিগুলো আমাদের মানুষ আছো, আসেন 10টা প্রথম আলো এবং ডেইলি স্টার বানাই। তো আপনি হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার ভাঙতে গেছেন কেন? ডেইলি স্টার আগুন দিতে গেছেন কেন? যারা গিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বের করে দেন, তাদের রাজনৈতিক দল, তাদের দল এটা ব্যবস্থা নেবে। আপনার মনে আছে এই যে মিটফোর্ডে যে যে ছেলেটা মারা গেল, গ্রেফতার তো করেছে, অনেকে গ্রেফতার করেছে তো, মানে আমরা দেখি। না গ্রেফতার করছে। আমরা বলছি এদের রাজনৈতিক পরিচয় একটু বের করেন কেন? এই যে আপনার মিটফোর্ডে যে যিনি মারা গেলেন আর যারা মারলো এদের রাজনৈতিক পরিচয় বলে দেওয়া হয়নি? হ্যাঁ, বলে দেওয়া তো হয়েছে। দেখা গেছে দুইজনই বিএনপি, দুই গ্রুপই বিএনপি। আচ্ছা, তা আপনার কাছে কি মনে হয়, কেন বলছে না রাজনৈতিক পরিচয় দীপু দাসের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কেন বলেনি? আমি এটার উত্তর তো সরকার দিবে। আমি আজকে এই প্রথম আলোর আজকে যে সিজিএস এর সভা ছিল, আমি আইনমন্ত্রী, আমাদের আইন উপদেষ্টা কি বল আসিফ নজরুলের সামনে বলছি যে আচ্ছা কসম খাইছেন মববাজদেরকে ধরবেন না, কিন্তু যেগুলো ছবি আসছে এদেরকে নাম পরিচয় প্রকাশ করেন না কেন? উনি আমাদেরকে ফিরিস্তি শুনাইলো বিলিয়ন ডলার বাড়ছে, কি বলে আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হয়েছে। আমি বলছি ইয়েস, বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে, এটা একটা খুব ভালো কাজ হয়েছে। মইনুল হোসেন অর্ধেকটা করছিলেন, আপনি পুরোটা করছেন, ফাইন একদিন। কিন্তু যখন আমার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে না, তখন তো আমার রিজার্ভ তো বাড়বেই, আমার বিনিয়োগ হবে না, আমার আদার্স কিছু হবে না, এখানে তাইলে বিনিয়োগ বাড়বে, সরি রিজার্ভ বাড়বে। তো যাই, এটা হাসিনার সেম গান। তো আরেকটা আমি বলতেছি যে আপনি জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্বাচনটা নিয়ে দেখবেন যে একজন ছেলে নেকাব পড়ে সে গেছে এখানে, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। পরে তারা এখানে বলছেন যে ইসলামিক ফোবিয়া। আমি আপনাকে বলি, আমি আমার মেয়ে হিজাব করে, আমার স্ত্রী হিজাব করে, কিন্তু আমি নিকাবের বিরুদ্ধে। আচ্ছা, নেকাবের বিরুদ্ধে না, বাদ দেন, নেকাব পড়লেন একজনের স্বাধীনতা তো, কিন্তু তিনি যদি পরিচয়ের চ্যালেঞ্জের মুখে হন, তিনি নিকাব দেখাবেন না? বলবেন কি যে কি বলে এটা ইসলামকে অবমাননা করা হয়েছে? এবং নিকাব সম্বন্ধে আপনি এখন সার্চ দেন, নিকাব সম্বন্ধে, নিকাব মুসলমানদের ড্রেস না, হিজাব মুসলমানদের ড্রেস, নিকাব হচ্ছে ইহুদি নারীদের ড্রেস। অনেক বিতর্ক আছে। তো যাই, আমি আপনাকে বলছি যে সর্বশেষ আমি আপনাকে একটা ছোট্ট কথা দিয়ে বলি, শেষ করে দিই। হ্যাঁ, আমাদের একজন মাহমুদুর রহমানের কথাটাও 1 মিনিট একটু শুনতে চাই। যে মাহমুদুর রহমানের কথা, মাহমুদুর রহমান প্রথম যে জাতীয়তাবাদীদের ব্লান্ডার করতেন উত্তরায়, তিনি সবাইকে ডেকে নিয়ে উত্তরায় আমাদের অন্তত 50 জন বিলিয়ন সিভিল সার্ভেন্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন তাদের জীবন উত্তরায়, যেটা উত্তরা ষড়যন্ত্র নামে হিসাবে এখনো অভিহিত হয়। 1 নাম্বার 2, মাহমুদুর রহমান যেটা বলেন, আমি আপনাকে বলি, আমার সাথে সারিয়ার বাইরে গত কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে শোতে আমি বলছি, ইন্ডিয়ার সাথে কি আমি সকল সম্পর্ক বন্ধ করে দিতে পারি? ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক হবে, আমার বন্ধুত্বটা হবে ন্যায্যতার ভিত্তিতে। ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক হবে, আমার পানির ন্যায্য হিস্সা আমাকে দিতে হবে, তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে, আমার টিপাই মুখের বাদ দেওয়া যাবে না, আমার পদ্মার পানি, ব্রহ্মপুত্রের পানি, আমাকে গঙ্গার পানি আমাকে দিতে হবে। এইটার জন্য তো, আলাপের জন্য তো আমার ইন্ডিয়ার সাথে সম্পর্ক দরকার।
আমার ন্যায্যতা নিয়ে বার্গেইন করার জন্য, আমার জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমার কি ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে না? কথা তো বলতে হবে। স্পেশালি বিএনপি কে বলা আর কি, এখন হয়তো বা এরকম হয়েছে যে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা দিতে গিয়ে এরকম বিএনপি কে এখন আমি আপনাকে বলছি, আসিফ নজরুল যেমন বলছেন যে 26 লক্ষ ভারতীয়রা কাজ করে, বলছে উনি উপদেষ্টা হওয়ার পর বলছে আপনি এই 26 লক্ষ ভারতীয়কে বের করেন। বলছেন ভাই এটা উপদেষ্টা হওয়ার আগের বক্তৃতা, উপদেষ্টা হওয়ার পরে কি আমি বলছি? উনি বলছেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাজনীতি বিএনপি অনেক কিছুই বলতে পারে না। আমি মনে করি জামাতও নিতে বলা উচিত না, যে আপনি যখন একটা দেশ শাসনের কাছাকাছি আছেন, দায়িত্বভার নিতে যাচ্ছেন, আপনি তখনই কারোর সাথে একেবারে গাছে মাছে মারামারি লাগিয়ে দেওয়াটা ঠিক নাই। আপনি দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সব মিলিয়ে আলোচনাটা করবেন, এবং আপনি যেন দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেন, দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য আপনি এগিয়ে নিতে পারেন, এবং দেশের মানুষের যে ন্যায্য যে স্বার্থ আছে, এই ন্যায্য স্বার্থকে যেন আপনি উচ্চকিত করতে পারেন, আপনি নিশ্চিত করতে পারেন, নিশ্চয়তা বিধান করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব, সরকার যদি যাতে যান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে আরেকটা ছোট কথা হচ্ছে, শাহরিয়ার ভাই যদি পারেন উত্তর দেবেন। আজকে বহুদলীয় গণতন্ত্রের যে সুবিধা নিয়ে আজকে যারা হাত পাখাই বলেন, দাড়ি পাল্লাই বলেন, সেখানে বলেন আমি শরিয়া কায়েম করুন, ফাইন করবেন। আপনি এই শরিয়া কায়েম করলে কি আপনি কি ইয়ে রাখবেন, আমার এক ব্যক্তি এক ভোট রাখবেন? আপনি প্রতি 5 বছর পর যে ইলেকশন হওয়া বিষয়টা, এটা কি আপনি রাখবেন? এই সিস্টেমে থাকবে? নাকি আফগানিস্তানের মতো আরেক শায়েক বলছেন, হাত পাকা শায়েক বলছেন যে আফগানিস্তানের মতো শাসন চাই, আর আমাদের মামুনুল হক বলছেন কয়েকদিন আগে, তিনি বলছেন বাংলাদেশের মানুষের 2টা আইডি হবে, একটা হচ্ছে এনআইডি সবাই পাবে, আরটা হচ্ছে ভিআইডি, মানে ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার। ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার শুধুমাত্র তারাই পাবেন যারা ইসলামী শাসন এবং রাষ্ট্র সম্বন্ধে জ্ঞান বুদ্ধি আছে, তারা ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন। তো আমার তো ভাই, আমি তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, এবং শাহরিয়ার ভাই হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু তিনি হয়তো একটু জামাত ইসলামের সবক টবক নিয়েছেন, কিন্তু আমাদের ভিআইডির কি হবে, আমাদের ভিআইডির ভোটার আইডেন্টিফিকেশন নাম্বারের কি হবে? এগুলো আগে নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারির আগে ক্লিয়ার করেন, পারলে 22শে জানুয়ারির আগে ক্লিয়ার করেন, মাঠে আনেন, ইস্তেহার আনেন, আইনা বলেন যে এটা কিরকম হবে, এটা কি আফগানিস্তান মডেল হবে, ইরান মডেল হবে, কাতার মডেল হবে, দুবাই মডেল হবে, সৌদি আরব মডেল হবে, কোন মডেল হবে একটা বলেন। অত বাংলাদেশের জন্য একটা নতুন মডেল হবে ইসলামিক ডেমোক্রেসি, আইডিয়াল আব্দুর রহিম সাহেব করছিলেন, তো এটা তো আপনারা আবার বাদ দিয়ে দিতেন আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ। আপনি ইসলামিক ডেমোক্রেটিক পার্টিও করতে পারেন, আইডিপি বলতে করতে পারেন, দারুণ নাম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো দেশ একটা ক্রান্তিকালে দাঁড়িয়েছে। এই সময় এই যে বিভিন্ন কনফিউশন গুলি কেন মাঠে আনছেন তারা, আমি জানি না। আমরা মনে করি যে সবাই মিলে দেশটা একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া দরকার। এই জন্য যত কম কনফিউশন তৈরি হয়, কথাবার্তাগুলি এইভাবে মেপে বলা উচিত। থ্যাংক ইউ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি শাহরিয়ার কবির আপনার কাছে যেটা জানতে চাই যে মোশাররফ আহমেদ ঠাকুরের যদি প্রসঙ্গে কোনো কিছু বলতে চান, এবং সাথে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে আজকে আসিফ নজরুল বলছেন যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে এবং এই দায় উনি বিচারপতিদেরকে দিচ্ছেন। আর ওনার ব্যাপারে উনি বলছেন যে 1.5 বছরের সবচেয়ে বেশি বুলিং হয়েছে ওনাকে নিয়ে, এবং সেটা 2টা কারণে উনি বলছেন, যে একটা হচ্ছে যে ভিউ ব্যবসার কারণে ওনাকে গালি দিলে নাকি ভিউ বাড়ে, এবং আরেকটা হচ্ছে যে রাজনৈতিক এজেন্ডা আছে। তো আপনার কাছে কি মনে হয় ওনার এই বক্তব্যটা কতটা গ্রহণযোগ্য? আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির সাথে জামাতের জোট হয়েছে, কিন্তু আসন নিয়ে যে ঘোষণাটা এখনো ফাইনাল হয় নাই। অনেকে আগে বলেছিল যে 30টি আসন নিয়ে সমঝোতা হয়েছে, কিন্তু আবার অনেকে বলছে যে 10টি। এই ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য আছে কিনা, আপনি আসলে জানেন কিনা কয়টি আসন নিয়ে কি হয়েছে তাদের সাথে? আচ্ছা, আমার ঠাকুর ভাইকে সম্মানের সহিত বলতেছে, উনি অনেকগুলো ইস্যু আমার সামনে নিয়ে আসছেন।
সেজন্য ওনার এই ইস্যুগুলো একটু বলে দিই, এটা আমার জন্য, ভাইয়ের জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক। প্রথম জিনিস আপনি নিয়ে আসছেন, একজন হিন্দু মহিলা বলছেন যে বিএনপি কে ভোট দিলে আওয়ামী লীগ আসবে। এটা নিতান্তই মহিলার মন্তব্য। ওই মন্তব্য নিয়ে আমাদের এই টক শোতে আলোচনা করার কোনো কারণ নাই, কারণ বিএনপি কে পরিষ্কার করতে হবে। শোনেন, বিএনপি বলেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের লেগেছে, বেগম খালেদা জিয়ার আলাদা কিছু ছিল না। জিয়াউর রহমানের 19 দফা, সেই 19 দফার মূল কথাই ছিল ইসলাম রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সেটাই লেগাসি ছিল বেগম খালেদা জিয়া, এবং জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে সে ভারতের কাছে কোনোদিন মাথা নত করবেন না। করলে জেলেও যেতে হতো না, এই পয়জনের শিকারও হতো না, একটা সন্তানকে হারাতে হতো না, এবং আর একটা সন্তানকে এতদিন দেশের বাইরে রাখতে হতো না। সেখানে আমার বিশ্বাস, এবং আমার সাথে সাথে সারা দেশের মানুষের বিশ্বাস যে বিএনপি কাজ করবেন। আর যদি করেন তাহলে অতীত থেকে শিক্ষা নেবেন, আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন। এবারে আপনাকে বলি, এই ভদ্রমহিলার কথার বাইরে আজকে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব কিন্তু এই একই কথা বলছেন, যদি দেখে থাকেন। তো এই হারুন সাহেবদেরকেও, হাবিবুর রহমান হাবিব ভাইরও একই প্রসঙ্গ, যে উনি অবশ্য বলছেন যে হাবিব ভাই যেটা বলছেন যে অন্যায়ভাবে যেটা মামলা করা হয়েছে সেই মামলাগুলো থাকবে না। উনি ন্যায় অন্যায় বোঝেন কি? ওই হাবিব সাহেব, আবার ওদিকে আর একজন আছে কিশোরগঞ্জে, এনারা খুব প্রীতি এনাদের আওয়ামী লীগ সম্পর্কে, এরকম দুই একজন থাকে। তো সেটা তো আর বিএনপির মূলনীতি না। কথা হচ্ছে যে আইনের মধ্যে আইনকে আইনের মতো চলান, আর আইন যতক্ষণ চলতেছে সে বিষয়ে আমরা কোনো, আপনি যেমন ঠাকুর ভাইকে একটা জিজ্ঞাসা করেছে, আর ঠাকুর ভাই এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত না, কারণ এটা আইনের মাধ্যমে এক্সপোজড হবে কে এর পক্ষে কে বিপক্ষে। এবারে আসেন সংস্কার। শোনেন, জুলাই, এই 36শে জুলাই বা 5ই আগস্ট, এই ম্যান্ডেটটা কিন্তু খালি শাসন ব্যবস্থা পরিবর্তন না, শাসনতন্ত্রের পরিবর্তন। ম্যান্ডেটটা হচ্ছে শাসন ব্যবস্থা না, যে হাসিনাকে ফেলে দিলাম আর একজনকে নিয়ে আসবো, এর জন্য এতগুলো সন্তান জীবন দেয়নি। এই সন্তানরা জীবন দিছে, একটা এমন একটা ব্যবস্থা আমরা আনি যে ব্যবস্থায় আর কোনো মনস্টার, আর কোনো ফ্যাসিবাদের তৈরি হবে না। যেমন করে বেগম খালেদা জিয়া 1996 সালে 12 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের উৎকর্ষতা সাধন হয়েছে। এই জন্য এই সরকারের 3টা ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে সংস্কার, দ্বিতীয়টা ছিল বিচার, তৃতীয়টা হচ্ছে ইলেকশন। তো সংস্কারের বিষয় ঠাকুর ভাই আর আমরা এক কান আমরা জুলাই সনদে সাইন করছি, অতএব এই বিষয় নিয়ে আর কথা বলার আমাদের কিছু নেই। এখন জুলাই সনদটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এই সনদটাতে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। সেই জন্য এই বিষয়ে আর আমি কিছু বললাম না। তাড়াতাড়ি ইলেকশন করা, এবং সেই ইলেকশনের জন্য আমরা অনেক কিছু সহ্য করেও ইলেকশন করতেছি। তৃতীয় যে জিনিস নিয়ে আসলেন বিপুল চন্দ্র দাস। দেখেন, বিপুল চন্দ্র দাস যখন প্রথম দীপু চন্দ্র দাস কয়েকটা পেপারে নিয়ে আসলো, ইসলামের কারণে, ইসলামের নবীজির বিরুদ্ধে সে কিছু বলছে, ওই জন্য তাকে পুড়িয়ে মারা হয়েছে, হুইচ ইজ বোগাস। তার মানে একটা শ্রেণী এদেশে মানে অপরাজনীতি, এই হলুদ সাংবাদিকতা করার জন্য তারা সবসময় কিন্তু জনগণকে উস্কে দিতে চায়, এবং যেটা ভারতের অনেক মিডিয়া খেয়ে ফেলে দিল, যে ওখানে সাম্প্রদায়িক ইয়া হচ্ছে। এখানে কোন সাম্প্রদায়িকের কিছু ছিল না, সে একটা গার্মেন্টস এ চাকরি করে সামান্য। সো দাদা, মানে ভাই যে বললো দাদারা এরকম সাবজেক্ট গুলো চায়। আর আপনি একটা জিনিস দেখেন তো, আমি আবারও বলতেছি, এই ডেইলি স্টারকে পোড়ানা, ভাঙচুর করা, এই মাধ্যমে কোনদিন প্রতিবাদ হতে পারে না। যেটা মোশাররফ ভাই বলছে, আমিও বলছি, ইনকলাব মঞ্চ, আমাদের এরকম হাজার মঞ্চ তৈরি করতে হবে। কিন্তু কথা হলো